তোমরা কি এমন একটা জায়গা যেতে চাও যেখানে একদিনের মধ্যেই দেখতে পাবে পাহাড়, ঝর্ণা, গুহার ভিতরের শিব মন্দির আর পাহাড়ের চূড়ায় থাকা একটি সুন্দর দেবীর মন্দির? তাহলে এই বর্ষায় তোমাদের নেক্সট ডেস্টিনেশন হতে পারে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কোলে থাকা মতি ঝর্ণা, শিবগাদি ধাম এবং মা বিন্দুবাসিনী মন্দির। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একেবারে শুরু থেকে বলে দেব ট্রেনে কোথায় নামবে, স্টেশন থেকে কিভাবে গাড়ি নেবে, কোন জায়গাটা আগে দেখবে এবং কিভাবে 3টে জায়গা একদিনে কভার করবে। নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। আমি আমার বাড়ি রামপুরহাট থেকে সকাল 6:30 সাহেবগঞ্জ লোকাল ধরে এই ট্রিপটা শুরু করেছিলাম। তবে কলকাতা থেকে যারা আসবে তারা হাওড়া থেকে রাত্রি 9:30 13071 হাওড়া জামালপুর এক্সপ্রেস ধরতে পারো। ট্রেনটি রাতের যাত্রা করে ভোরের দিকে সাহেবগঞ্জে পৌঁছায় 3:30। ছোট ছোট গ্রাম আর দূরে রাজমহল পাহাড়ের আভাস যখনই চোখে পড়বে তখনই বুঝতে পারবে ডেস্টিনেশন আর খুব একটা দূরে নেই। আমি নেমেছিলাম মহারাজপুর স্টেশনে। তোমরা চাইলে সাহেবগঞ্জ স্টেশনে নেমেও ট্রিপটা শুরু করতে পারো। স্টেশনে নেমে বাইরে চলে আসবে, তারপর একটা অটো পুরো দিনের জন্য রিজার্ভ করে নাও। এই 3টে জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য গাড়িওয়ালারা প্রায় 1500 থেকে 1700 টাকা চাইতে পারে। অবশ্যই যাওয়ার আগে দরদাম করে নেবে। আর একটা কথা, গাড়ি নেওয়ার সময় অবশ্যই পরিষ্কার করে বলে দেবে যে তোমাদের 3টে জায়গা ঘুরিয়ে স্টেশনে বা প্রয়োজনীয় জায়গায় নামিয়ে দিতে হবে। এবার আমাদের প্রথম ডেস্টিনেশন মতি ঝর্ণা। মহারাজপুর থেকে মতি ঝর্ণার দিকে যেতে শুরু করলেই ধীরে ধীরে বদলে যাবে রাস্তার পরিবেশ। দুপাশে গ্রামের রাস্তা, ছোট ছোট পাহাড়, গাছপালা, আর বর্ষাকালে চারপাশে সবুজ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। স্টেশন থেকে 20 থেকে 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই মতি ঝর্ণায়। তো মতি ঝর্ণা চলে এসেছি। মেন যে মন্দির, মতিনাথ মন্দির এবং ঝর্ণার দিকে যাই। এখানেও কিন্তু শ্রাবণ মাসে যে মেলা বসে সেরকম মেলার মতো বসেছে। এই ঝর্ণার গেট এইটা, এইদিকে আমাকে যেতে হবে। তার আগে পাশে টিকিট ঘর থেকে টিকিট নিতে হবে দুটো। মতি ঝর্ণা ওপেনিং টাইম হচ্ছে সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত। মতি ঝর্ণা যেতে হলে কিন্তু মানে গেটে তোমাদেরকে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে মতি ঝর্ণার দিকে যেতে হবে। এখানে একটা ভালো জিনিস দেখলাম যে পাশে একটা মানে মেন গেটে ওঠার বাঁদিকেই রয়েছে তোমার একটু মানে ফ্রেশ হওয়ার বাথরুমের মতো ব্যবস্থা, যেখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা ফ্রেশ হতে পারবে ইচ্ছে করলে। এখানে সুন্দর একটা জায়গা আছে বসার মতো, মানে এই জায়গাটা তোমরা একটু বসে আরাম করতে পারবে। আর এই সিনটা দেখো, দুর্দান্ত সিন। এই জায়গায় বসে এরকম একটা সিন দেখবে তাহলে কি আর বাড়ি যেতে ইচ্ছে করবে? মতি ঝর্ণা ওঠার ঠিক একটু আগেই একটা বাচ্চাদের খেলার জন্য সুন্দর পার্ক আছে। আর এই পার্ক থেকে কিন্তু পিছনে মতি ঝর্ণার দারুণ সুন্দর একটা ভিউ আসছে। পাহাড়ে কি কলা গাছ থাকে? এর আগে কিন্তু আমার জানা ছিল না। দেখো এগুলো হচ্ছে সব কলা গাছ। পাহাড়ের মধ্যে কলা গাছ আছে, আমি প্রথম দেখলাম। শিবগাদির মতো মতি ঝর্ণা একটু উঁচুতে আছে, আমাদেরকে উঠে যেতে হবে। কিন্তু শিবগাদিতে যেমন তোমার সিঁড়ি আছে, এখানে সিঁড়ি নেই, ঢালু করা আছে। আগে মতিনাথ বাবার দর্শনটা করে নিই, তারপরে অন্য কোনো কাজ। আর ঝর্ণা আছে ওই সামনে, কিন্তু ওই ঝর্ণার জল এত দূর আমাদের গায়ে এসে পড়ছে। শিবগাদির ধাম তার একটু উঁচু ছিল, এটা আরো নিচু। তখন তো আমি ওখানে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম মন্দিরের ভেতরে, এদিকে মন্দিরের ভেতরে সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। হচ্ছে একদম মন্দিরের ধারে, মানে মন্দিরের যে ভিতর দিকে যদি যাই তাহলে কোনো বাচ্চা ছেলেও দাঁড়িয়ে থাকতে পারবে না, আমাকে এত বুড়ি হয়ে হাঁটতে হচ্ছে। মানে ধরে নাও এটা হাইট
3.5 ফুট হবে, 4 ফুটও হবে না। শিবের মাথায় জল ঢেলে অনেকে একটু আরাম করবে, যার জন্য এইখানে নিচে এরকম একটা বসার জায়গা আছে। মন্দির থেকে নিচে নেমে এখানে কিছুজন মানে কিছুক্ষণ বসা যাবে আর কি। মতি ঝর্ণায় ভোরে দেখলাম হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার এবার আমি যাব বিন্দুবাসিনী মন্দির। এখান থেকে অনেকটাই, প্রায় 45-50 কিলোমিটার মতো। গাইজ, এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু মতি ঝর্ণার এবং পাহাড়ের রেঞ্জের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তোমরা চাইলে উঠে দেখতে পারো। এবার আবার অটোতে উঠে বসো, কারণ আমাদের পরবর্তী গন্তব্য প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত শিবগাদি ধাম। মতি ঝর্ণা থেকে শিবগাদি যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। তবে এই 1.5 ঘন্টার রাস্তা কিন্তু একেবারেই বোরিং নয়, কারণ আমরা ট্রিপটা করেছিলাম শ্রাবণ মাসে ভরা বর্ষায়। চারপাশে তখন একেবারে সবুজে মোড়া, রাস্তার দুপাশে ছোট বড় পাহাড়, পাহাড়ের গায়ে ঘন জঙ্গল, মাঝে মাঝে মেঘ আর বৃষ্টির পর জমে থাকা কুয়াশা। পুরো রাস্তা জুড়েই প্রকৃতির একটা অন্যরকম রূপ। মতি ঝর্ণা আর শিবগাদি এই দুই জায়গাতেই শিবলিঙ্গ রয়েছে, তাই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার এখানে ভক্তদের ভিড় অনেকটাই বেশি থাকে। দূর দূরান্ত থেকে মানুষ এসে বাবার মাথায় জল ঢালে, ফলে সোমবার জায়গাগুলো বেশ ক্রাউডেড হয়ে যায়। তাই তোমরা যদি একটু আরাম করে শান্তিতে ঘুরে জায়গাগুলো উপভোগ করতে চাও, তাহলে সোমবারটা এড়িয়ে অন্য কোনো দিনে আসতে পারো। এখান থেকে শুরু হবে চড়াই। প্রায় 195টার মতো সিঁড়ি আছে। সেই সিঁড়ি ক্রস করে আমাদেরকে ধামে পৌঁছে জল ঢালতে হবে। উঠে একটা দোকানে পুজোর সামগ্রীগুলো কিনলাম। এগুলোতে আমার 100 টাকা নিল। এখান থেকে আমি এবার শিববাড়ি ধামে গিয়ে ওখানে ঝর্ণা থেকে জল পড়ছে, একটা ঘটও দিয়েছে। সেই ঘটে জলটা ভরে আমি তখন বাবার মাথায় ঢালবো। এই সিঁড়িগুলো কিন্তু খুব উঁচু বা বড় বড় নয়, ছোট ছোট স্টেপ নিয়ে যেতে হচ্ছে। তবুও যাদের হাঁটা নেই তাদের তো একটু কষ্ট হবেই। তারপর ধরে নাও যারা অনেক দূর থেকে হেঁটে আসছে জল দেওয়ার জন্য, তাদের এই সিঁড়িটা উঠতে বেশি কষ্ট। আমরা চলে এসেছি ধামের কাছে, এবার এখানে জল ঢালবো। আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে মন্দির চত্বরটা ঘুরে দেখাবো। ভিতরে তো খুব ভিড়, এখন দেখা যাক শান্তিভাবে পুজো দেওয়া হয় কিনা। ভোলে বাবার দর্শন পাবো কিনা সেটাই সন্দেহ। ভিড়, এখানে তো ভোলে বাবার দর্শন পাবো বলে মনে হয়। আর এই পুরো পাহাড়টা কেটে ভোলে বাবা কি আছে, এখানে একটা গণেশের মূর্তি। আর এখানে একটি আসল মূর্তিনাথ শিব বন্ধু, তো দর্শন পাবো বলে মনে হয়নি। সোজাভাবে দাঁড়ানোই যাচ্ছে না। জাস্ট ভিড়টা দেখো তোমরা, যথেষ্ট ভিড় আছে আজকে, দাঁড়ানোর জায়গা নেই। এখানে যে লোহার সেটটা করা আছে, এটা করা আছে কারণ উপর থেকে টুকরো টুকরো পাথর ভেঙে পড়ে, যেগুলো ভেঙে ভক্তদের মাথায় না পড়ে তার জন্য এই সেটটা করা রয়েছে। এই পিছনে দেখছো এটা একটা আশ্রমের মতো, এখানে রেস্ট করতে পারো। এই উপরেও একটা আছে যেখান থেকে আমি একটু আগে গেছিলাম, তো ওখানে সবাই শুয়ে আছে দেখলাম, আর নিচে বেশ বসার মতো জায়গা আছে। যদি ভোলে বাবার ভালোভাবে দর্শন করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে অফ সিজনে আসতে হবে। এই শ্রাবণ মাসে এলে কিন্তু একদমই দর্শন করতে পারবে না, এত ভিড়, 1 সেকেন্ড করে কেউ সময় পায় না জল ঢালার জন্য। এখানে বেশ কয়েকটা শিবির আছে, আরাম করার জায়গা। ভক্তরা যারা আসবে বা কামারিয়া যারা আসবে তারা কিন্তু আরাম করতে পারবে। আমার পিছনে দেখছি এটা একটা, এদিকে আছে এটা একটা। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেও আর একটা শিবিরের মতো আছে যেখানে তুমি আরাম করতে পারো। অথবা শিবগাদি যে মেন মন্দিরটা, সেই মন্দিরের ওখানেও একটা
আশ্রমের জায়গা, আশ্রম আছে যেখানে তোমরা আরাম টারাম করতে পারো। শ্রাবণ মেলা হচ্ছে বিশাল মেলা, সব রকমের দোকান এখানে আছে, তোমরা যাই নেবে না কেন সব রকমের পেয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যত রকমের সরঞ্জাম হয় তবে এখানে পাওয়া যায়। এবার আজকের আমাদের শেষের গন্তব্য মা বিন্দুবাসিনী মন্দির। শিবগাদি থেকে বিন্দুবাসিনী মন্দিরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, আর অটোতে আমাদের যেতে সময় লেগেছিল মোটামুটি 1 ঘন্টার মতো। বিন্দুবাসিনী মন্দিরেও দেখছি সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়, সব জায়গাতেই সিঁড়ি আছে এরকম। লোকবিশ্বাস অনুযায়ী দেবী সতীর আত্মাহুতির পর মহাদেব যখন সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় তাণ্ডব শুরু করেন, তখন পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহ খণ্ডিত করেন। কথিত আছে সেই সময় সতীর শরীর থেকে 3 বিন্দু রক্ত এই পাহাড়ের ভূমিতে এসে পড়ে, আর সেই 3 বিন্দু থেকেই আবির্ভূত হন মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং মহাকালী। এই 3 দেবীর আবির্ভাব ও অবস্থানের কারণেই এই স্থান পরিচিত বিন্দুবাসিনী ধাম নামে। আর যে পাহাড়ে দেবী অবস্থান সেটি আজ বিন্দুবাসিনী পাহাড় নামে পরিচিত। মন্দির চত্বর জুড়ে রয়েছে অসাধারণ স্থাপত্য, ধর্মীয় নিদর্শন। মূল মন্দিরের গর্ভগৃহকে ঘিরে রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর মন্দির, যার মধ্যে রয়েছে শিবের মন্দিরও। সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও পৌরাণিক বিশ্বাস, এই দুইয়ের মেলবন্ধন বিন্দুবাসিনী ধাম। এবার চলো এই মন্দিরের আরও একটা মূল আকর্ষণ 35 ফুট উঁচু হনুমানজির মূর্তির দিকে যাই। মূর্তিটির পায়ের কাছে দাঁড়িয়ে মূর্তির মাথার দিকে তাকাতে গেলে তোমাদের ঘাড় বেঁকে যাবে, এতটাই উঁচু এই হনুমানজির মূর্তিটা। এখান থেকে পুরো বারহারা শহরের আশেপাশের যে পাহাড় আছে তার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, কতটা সুন্দর দেখতে। তাহলে এইভাবেই শেষ হলো আজকের আমাদের 3 ডেস্টিনেশনের জার্নি। এবার তোমরা অটো করে আবার সাহিবগঞ্জে গিয়ে ট্রেন ধরতে পারো, অথবা এই বিন্দুবাসিনী মন্দির থেকে বারহারোয়া জংশন খুব কাছেই, সেখান থেকেও তোমরা বাড়ির জন্য ট্রেন ধরতে পারো।